নমস্কার, আমি অর্ণব। এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল রিফ্লেকশানে আপনাদের সবাইকে স্বাগত। ক্লাস 11-এ নিউটনের গতিসূত্রের প্রথম পার্ট, যেখানে নিউটনের গতিসূত্র, বলের ধারণা, জাড্য ধর্ম এবং বলের পরিমাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, এবং দ্বিতীয় পার্ট যেখানে বলের ঘাত বল, বিভিন্ন রকম গতির বিশ্লেষণ এবং মসৃণ কপিকলের মাধ্যমে উলম্ব এবং অনুভূমিক গতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজ আসছি তৃতীয় পার্ট, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকছে পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার গতির সমীকরণ। এরপর আসছি রৈখিক ভরবেগ। ভরবেগ সম্বন্ধে ডিটেলস আমরা আগেই জেনেছি। কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে গতির সৃষ্টি হয় বা যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। অর্থাৎ ভরবেগ মানে হলো ভর গুণিত বস্তুর বেগ। এবার আমরা জেনে নেব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ বস্তু সংস্থার উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। দেখে নেব তার ডেফিনেশন। আসছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কোনো বস্তুসমূহের ওপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও ওই বস্তুসমূহের মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। দুটি বস্তুর মধ্যে যদি সংঘাত হয়, সেক্ষেত্রে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর একটি বল প্রয়োগ করবে এবং দ্বিতীয় বস্তু একইভাবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রথম বস্তুর উপর একটি বল প্রয়োগ করবে এবং বস্তুর দুটি একটি আবার নির্দিষ্ট বেগ অর্জন করবে। সুতরাং সেই সংঘাতের আগে বস্তু দুটির আমরা যদি ভরবেগ নির্ণয় করি, প্রথম বস্তুটির একটি নির্দিষ্ট ভরবেগ থাকবে এবং দ্বিতীয় বস্তুর একটি নির্দিষ্ট ভরবেগ থাকবে এবং দুটো বস্তুর ভরবেগকে আমরা যোগ করে দেবো। এবং সংঘাতের পর প্রথম বস্তুর আবার নির্দিষ্ট একটি ভরবেগ হবে এবং দ্বিতীয় বস্তুর একটি নির্দিষ্ট ভরবেগ হবে, তাদের ভরবেগকে আমরা যোগ করব। তাহলে আমরা দেখব যে সংঘাতের আগে তাদের মোট ভরবেগ ইকুয়াল টু সংঘাতের পর তাদের মোট ভরবেগ। এটি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আসছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি না বল প্রযুক্ত করি, তাহলে আমরা যদি ধরে নিই দুটো বস্তু, একটা হচ্ছে M1 বস্তু, একটা হচ্ছে M2 বস্তু, U1 এবং U2 গতিবেগে গতিশীল। U1 গ্রেটার দেন যদি U2 হয়, সেক্ষেত্রে কি বস্তুর বেগ যদি বেশি হয় দ্বিতীয় বস্তুর তুলনায়, তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে গিয়ে আঘাত করবে। অর্থাৎ আঘাত করার সময় এটি হচ্ছে প্রথম বস্তু, এটি হচ্ছে দ্বিতীয় বস্তু, এটা M1 M2। তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করবে আঘাতের সময়, সেই পরিমাণ বলটা কত? F12। কেন 1-2? কারণ প্রথম বস্তু 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর বল প্রযুক্ত করেছে, F12। তেমনই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই যে দ্বিতীয় বস্তু ও প্রথম বস্তুর উপর সমান এবং বিপরীত একটি বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে F21। কেন 21? কারণ দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করছে। এরপর কি হবে? এটা হচ্ছে প্রথম বস্তু, এটি হচ্ছে দ্বিতীয় বস্তু, তাহলে তাদের বেগ পরিবর্তন হবে। দুটি বস্তু যদি একে অপরকে ধাক্কা মারে, সেক্ষেত্রে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু দুটোরই বেগ পরিবর্তন হয়ে যাবে। ধরে নিলাম প্রথম বস্তুর বেগ পরিবর্তন হয়ে হলো V1, দ্বিতীয় বস্তুর বেগ হলো V2। তাহলে এটা কি পেলাম? সংঘাতের আগে, এটা পেলাম সংঘাতের সময়, আর এটা পেলাম সংঘাতের পর। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি জানি? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। তাহলে কি ছিল আগে? সংঘাতের আগে, সংঘাতের পরে ভরবেগ সমান হবে। অর্থাৎ সংঘাতের আগে বস্তু সংস্থার মোট ভরবেগ ইকুয়াল টু সংঘাতের পরে বস্তু সংস্থার মোট ভরবেগ হবে। তাহলে সংঘাতের আগে কত ছিল? প্রথম বস্তু ছিল ভর M1, বেগ ছিল U1, ভরবেগ হলো M1 U1 প্লাস M2 U2। এটা দ্বিতীয় বস্তুর মোট ভরবেগ হয়ে গেল দুটি বস্তুর সংঘাতের আগে। সংঘাতের পর হবে M1 V1 প্লাস M2 V2। সংঘাতের পরে দুটি বস্তুর মোট ভরবেগ এই দুটি সমান। এটি হচ্ছে রৈখিক ভরবেগের
সংরক্ষণ সূত্র। এবার আমরা দেখে নেব নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে কীভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি আমরা প্রতিষ্ঠা করতে পারি। এবার আসছি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে যখন আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করব, একইভাবে আমরা চিত্রটা অঙ্কন করে নেব। কী ছিল? এটি হচ্ছে m1 ভরের বস্তু, এটি হচ্ছে m2 ভরের বস্তু, এটি হচ্ছে u1 বেগে গতিশীল, এটি u2 বেগে গতিশীল। তাহলে এক্ষেত্রে u1 গ্রেটার দেন u2, এটা হচ্ছে সংঘাতের আগে। এটি হচ্ছে m1 ভরের বস্তু, এটি m2 ভরের বস্তু। বল প্রযুক্ত করলো 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর ওপর F12, 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর ওপর F21। এটা হচ্ছে সংঘাতের সময়। আর এটি হচ্ছে m1 m2, এটি v1 বেগে গতিশীল, এটি v2 বেগে গতিশীল। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছে? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ F12 ইকুয়াল টু মাইনাস F21। অর্থাৎ প্রথম বস্তুর ওপর বল প্রয়োগ করছে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করছে F12, দ্বিতীয় বস্তু ও প্রথম বস্তুর ওপর সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ মাইনাস সাইন দিয়ে প্রকাশ করছি। সেই কারণে এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এই তৃতীয় গতিসূত্র থেকে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করতে হবে। আমরা বল সমান কি জানি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা সেখান থেকে পেয়েছিলাম যে বল সমান ভর বেগের পরিবর্তন বাই সময়। এটা আমরা পেয়েছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এখানে যদি আমরা সেই মানটাই বসাই, বল 1 2 অর্থাৎ 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর বল প্রযুক্ত করেছে, সেই কারণে 2 নম্বর বস্তুর যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে সেইটা উপরে বসাবো, নিচে সময় বসাবো। আর এখানে কি বসাবো? 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর বল প্রযুক্ত করেছে, অর্থাৎ 1 নম্বর বস্তুর যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে উপরে বসাবো, নিচে সময় বসাবো। তাহলে আমরা কি পাবো? F12 অর্থাৎ দ্বিতীয় বস্তুর যে পরিমাণ চেঞ্জ হয়েছে, প্রাথমিক ছিল কত ভরবেগ, চেঞ্জ হয়েছে m2 v2। তাহলে কত পরিমাণ পরিবর্তন হয়েছে? দ্বিতীয়টা আগে বসবে, m2 v2 মাইনাস m2 u2 বাই সময় t। আর দ্বিতীয়টা কী হবে? মাইনাস অফ F21, মানে 1 নম্বর বস্তুর কী পরিমাণ পরিবর্তন হয়েছে? আগে ছিল m1 u1, পরিবর্তন হয়েছে m1 v1। তাহলে হলো m1 v1 মাইনাস m1 u1 বাই t। এটা মাইনাস, তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে m2 v2 মাইনাস m2 u2 বাই t। আমরা মাইনাসটা ওদিকে ক্যালকুলেট করে দিলে পাবো m1 মাইনাস অফ m1 v1 প্লাস m1 u1, নিচে t, t আর t নিচে নিচে কেটে যাবে, কেটে গেলে কি হবে? আমরা পেয়ে গেলাম m2 v2 বাই m2 u2 যেমন আছে রাখলাম, মাইনাস m1 v1 প্লাস m1 u1, শুধু t আর t নিচে থেকে কেটে নিলাম উভয় পক্ষ থেকে। সেখান থেকে এই মাইনাস সাইনটাকে নিয়ে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, কী পাবো? m2 v2 প্লাস m1 v1 ইকুয়াল টু m1 u1 আছে, এইটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে পাবো প্লাস m2 u2। তাহলে আমরা কি পেলাম? m1 u1 প্লাস m2 u2 অর্থাৎ সংঘাতের আগে মোট ভরবেগ। এদিকে পেলাম কি? m2 v2 প্লাস m1 v1 অর্থাৎ সংঘাতের পরে মোট ভরবেগ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ এটা পেলাম সংঘাতের আগে মোট ভরবেগ ইকুয়াল টু সংঘাতের পর মোট
ভরবেগ, এটি কি? এটি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা পেয়ে গেলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার আমরা দেখে নেব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে কীভাবে নিউটনের তৃতীয় গতিসূত্রটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাহলে একইভাবে আমরা চিত্রটা অঙ্কন করে নেব। এটি m1 ভরের বস্তু, এটি m2 ভরের বস্তু, এটি u1 বেগে গতিশীল, এটি u2 বেগে গতিশীল, u1 গ্রেটার দেন u2। এটা হচ্ছে সংঘাতের আগে। সংঘাতের সময় কি হচ্ছে? এটি m1, এটি m2। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে F12, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে F21। এটা হচ্ছে সংঘাতের সময়। এবং সংঘাতের পর এটি হচ্ছে m1 ভরের বস্তু, এটি হচ্ছে m2 ভরের বস্তু। প্রথম বস্তুটা বেগ লাভ করেছে v1, দ্বিতীয় বস্তুটা লাভ করেছে v2। এটি হচ্ছে সংঘাতের পর। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করব। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পেলাম? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই কি পেয়েছিলাম? সংঘাতের আগে মোট ভরবেগ সংঘাতের পরের মোট ভরবেগ সমান হবে। সংঘাতের আগের ভরবেগ কত হবে? প্রথম বস্তুর m1 u1 প্লাস দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2 u2 ইকুয়াল টু সংঘাতের পরে প্রথম বস্তুর কত হয়েছে? m1 v1 প্লাস m2 v2। এখান থেকে আমরা m1 v1টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2 ছিল। m2 u2টাকে ডান দিকে নিয়ে চলে আসবো, m2 u2 মাইনাস কমন নিলাম, নিলে কি হবে? m1 v1 মাইনাস m1 u1 m2 v2 মাইনাস m2 u2। তাহলে আমরা এখানে উভয় পক্ষে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই, তাহলে এটি কি হচ্ছে? প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন বাই সময়, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন বাই সময়। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কখন হবে? যখন দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করবে। দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করা মানে F21, তাহলে মাইনাস F21 ইকুয়াল টু F12। এটাই আমরা বলতে পারি F12 ইকুয়াল টু মাইনাস অফ F21, যেটি নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা হলো। আর একভাবে আমরা দেখাতে পারি কিভাবে? এই পুরো এই m1 u1 অর্থাৎ সংঘাতের আগে প্রথম বস্তুর ভরবেগ কত ছিল? m1 u1, সেটাকে আমরা p1 ধরে নিলাম। দ্বিতীয় বস্তুর ভরবেগ কত ছিল? m2 u2, সেটাকে আমরা p2 ধরে নিলাম। এবার আসছে সংঘাতের পর। সংঘাতের পর প্রথম বস্তুর ভরবেগ কত? p1 ড্যাশ, আর দ্বিতীয় বস্তুর অর্থাৎ এইটাকে p1 ড্যাশ ধরে নিলাম, দ্বিতীয় বস্তুর ভরবেগ হলো p2 ড্যাশ। এইটা তাহলে কি পাবো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী p1 প্লাস p2 ইকুয়াল টু p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ। এখানে p1 মাইনাস p1 ড্যাশ, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, p2 ড্যাশ মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে এলে p2। আমরা এখান থেকে কি করব? মাইনাস কমন নিয়ে নেব। তাহলে p1 ড্যাশ মাইনাস p1 ইকুয়াল টু p2 ড্যাশ মাইনাস p2। উভয় পক্ষে টি দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন বাই সময়, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন বাই সময়। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কখন হবে? যখন দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, অর্থাৎ দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করছে F21, আর এটি হবে F12। আমরা একইভাবে প্রমাণ পেয়ে গেলাম F12 ইকুয়াল টু মাইনাস অফ F21। তাহলে আমরা কি পেলাম? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটির প্রতিষ্ঠা। এবার দেখে নেব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় কিভাবে কাজ করে সেটাই দেখে নেব। আমরা জানি বন্দুক থেকে যখন ফায়ার করা হয় অর্থাৎ গুলি নির্গত হয়, বন্দুকটা পিছনের দিকে হটে যায় এবং কি পরিমাণ বেগ নিয়ে হটে যায় সেই জিনিসটাই আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করতে পারি। ধরে নিলাম ফায়ারের আগে অর্থাৎ প্রথম অবস্থায়, বিফোর ফায়ার আমরা কি পেলাম? প্রথম অবস্থায় গুলির বেগ কত ছিল? 0। গুলির
ভর কত ছিল, ধরে নিলাম স্মল এম। সেক্ষেত্রে বন্দুকের বেগ কত ছিল, ফায়ারের আগে 0। বন্দুকের ভর কত পেলাম, ক্যাপিটাল এম ধরে নিলাম। দ্বিতীয় অবস্থায় অর্থাৎ ফায়ারের পর গুলির বেগ কত পেলাম, ধরে নিলাম স্মল ভি। গুলির ভর যেমন ছিল স্মল এম তেমনই থাকবে। আর বন্দুকের বেগ পেলাম ক্যাপিটাল ভি, বন্দুকের ভর পেলাম ক্যাপিটাল এম। অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কী পাবো, প্রথম অবস্থায় গুলির ভরবেগ প্লাস বন্দুকের ভরবেগ ইকুয়াল টু সংঘাতের পর গুলির ভরবেগ প্লাস বন্দুকের ভরবেগ। তাহলে 0 ইন্টু এম প্লাস 0 ইন্টু ক্যাপিটাল এম, দুটোই বেগগুলো 0 ছিল, অর্থাৎ এম গুণিত 0 প্লাস ক্যাপিটাল এম গুণিত 0 আমরা উল্টোই করতে পারি, ইকুয়াল টু এম ভি প্লাস ক্যাপিটাল এম স্মল ভি। তাহলে এদিকে পুরোটাই 0 হচ্ছে, তাহলে স্মল এম স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান 0। আমরা বন্দুকের বেগ বার করব, বন্দুকের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি, অর্থাৎ ক্যাপিটাল এম ভি সমান মাইনাস অফ এম ভি, অর্থাৎ ক্যাপিটাল ভি সমান মাইনাস এম বাই ক্যাপিটাল এম ভি। এটি হচ্ছে বন্দুকের বেগ। মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে না, বন্দুকটি পিছনের দিকে হটে যায়, এই বেগে বন্দুকটি পিছনের দিকে হটে যায়। তাহলে আমরা কি পেলাম, বন্দুকের এই যে প্রতিক্ষেপ বেগ সেটা আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করলাম। এবার আসছি পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার গতির সমীকরণ। আমরা নিউটনের গতিসূত্রটা আমরা আগেই জানি, কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেক্ষেত্রে সর্বদাই আমরা যেই ক্যালকুলেশন করেছি পি ইকুয়াল টু এম এ বা এফ ইকুয়াল টু এম এ, যেখানে পি বা এফ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল, এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুর ত্বরণ। সুতরাং আমরা এমটাকে ফিক্সড হিসাবে ধরেছি, বস্তুর ভরটা যেখানে ফিক্সড সেখানে বস্তুর গতি পরিবর্তন হচ্ছে বস্তুর উপর বল প্রযুক্ত হওয়ার ফলে, ইউ থেকে পরিবর্তন হয়ে ভি হয়েছে। সেই কারণেই বেগের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে বস্তুর ভরের পরিবর্তন হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা সর্বদাই ভরটাকে স্থির হিসাবে ধরে নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে ভরের পরিবর্তন হবে, ভরটা পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল যদি ভর হয় সেক্ষেত্রে নিউটনের গতিসূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে গতির সমীকরণটি তৈরি হবে সেটাই আমরা দেখে নেব। তাহলে পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার গতির সমীকরণ। ধরে নিলাম কোনো একটি মুহূর্তে টি সময়ে কোনো একটি পরিবর্তনশীল ভরের বস্তুর ভর এম এবং বেগ ভি। তাহলে কি ধরে নিলাম, টি সময়ে কোনো পরিবর্তনশীল বস্তুর ভর এম আর বস্তুর বেগ ভি। তাহলে ওই মুহূর্তে বস্তুটির ওপর একটি স্থির মানের বল এফ কাজ করছে। তাহলে চিত্রটা কেমন হবে, তাহলে এটি একটি বস্তু যার ভর এম, বেগ কত না ভি, এফ বল কাজ করছে। ঠিক এই মুহূর্তে একটি ক্ষুদ্র বস্তু, ধরে নিলাম এই বস্তুটা, যার ভর ডিএম, ডিএম মানে অতি ক্ষুদ্র ভর, আর বেগ ধরে নিলাম ইউ। তাহলে ইউ যদি বেশি হয়, ইউ গ্রেটার দেন যদি ভি হয়, তাহলে কি হবে, এই ডিএম বস্তুটি এম বস্তুকে গিয়ে আঘাত করবে। আঘাত করার পর এই দুটো বস্তু যদি একসাথে সংযুক্ত হয়ে এরকম একটি বড় বস্তুর আকৃতি ধারণ করে এবং তার ভর যুক্ত হয়ে এটার এম ছিল আর এটার ডিএম, তাহলে এর ভর, নতুন ভর হলো এম প্লাস ডিএম, আর এটির বেগ লাভ করলো ভি প্লাস ডিভি, এফ ফোর্স। তাহলে এইটা হচ্ছে পরিবর্তনশীল বস্তুর নতুন ভর এবং নতুন বেগ। অতএব বস্তু সংস্থাটির প্রাথমিক ভরবেগ
প্রাথমিক ভরবেগ যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, মোমেন্টাম পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি সমান কত হবে? এমভি প্লাস ইউ ডিএম। কেন? এমভিটা কোথা থেকে গেল? এম ইন্টু ভি, এটা যে প্রাথমিক, প্লাস ইউ, এটার বেগ ইউ, আর ভর ডিএম। তাহলে এই দুটো বস্তুর মোট ভরবেগ হলো এমভি প্লাস ইউ ডিএম। এরপর বস্তু সংস্থাটির অন্তিম ভরবেগ আগে পি ছিল, এখন পরিবর্তিত হয়ে পি প্লাস ডিপি হলো, স্মল চেঞ্জ ডিপি। তাহলে এখন কত হয়েছে? এইটার ভর হয়েছে এম প্লাস ডিএম এবং বেগ হয়েছে ভি প্লাস ডিভি। তাহলে গুণ করে দিলাম এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? ভরবেগের পরিবর্তন হলো অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে হচ্ছে পি প্লাস ডিপি মাইনাস পি, আর এদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে এম প্লাস ডিএম ভি প্লাস ডিভি মাইনাস এমভি প্লাস ইউ ডিএম। তাহলে আমরা ক্যালকুলেট করব, গুণ করলে পাবো এম ভি প্লাস এম ডিভি প্লাস ভি ডিএম প্লাস ডিএম ইন্টু ডিভি মাইনাস এমভি মাইনাস ইউ ডিএম। আমরা দেখতে পাচ্ছি এমভি কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল কি? এম ডিভি প্লাস ভি ডিএম মাইনাস ইউ ডিএম প্লাস ডিএম ডিভি। এই ডিএম এটি খুব ক্ষুদ্র ভর আর ডিভি খুব ক্ষুদ্র। আমরা জানি দুটো ক্ষুদ্র জিনিসের গুণফল আরও ক্ষুদ্র হবে, সেই জন্য এটাকে আমরা নেগলেক্ট করলাম। তাহলে এই ডিএম ডিভি অতি ক্ষুদ্র হওয়ায় এটা এখানে লিখে দিতে হবে, ডিএম এবং ডিভি অতি ক্ষুদ্র হওয়ায় আমরা এটাকে নেগলেক্ট করে পাই। তাহলে এম ডিভি, এখান থেকে যদি আমরা ডিএম কমন নিই তাহলে মাইনাস অফ ইউ মাইনাস ভি ডিএম, তাহলে এটা আমরা নেগলেক্ট করলাম। নতুন আমাদের ভরবেগের যে পরিবর্তন হলো সেটা হচ্ছে ডিপি, এই যে পি প্লাস ডিপি মাইনাস পিপি কেটে গেল, তাহলে নতুন ডিপি সমান আমাদের দাঁড়ালো ভরবেগের পরিবর্তন সমান এই সমীকরণটি হলো। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী করেছিলাম? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক করেছিলাম। তাহলে এই যে ভরবেগ পেলাম, এটাকে আমরা যদি পরিবর্তনের হার বার করি অর্থাৎ ডিটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলের সাথে সমান করতে পারবো। সেটি কী হবে? তাহলে আমরা এফ ইকুয়াল টু জানি ডিপি বাই ডিটি, এখানে পাবো এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ডিএম বাই ডিটি। তাহলে এফ ইকুয়াল টু হয়ে গেল এম ডিভি ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ডিএম ডিটি। এবার এই যে ইউ মাইনাস ভি, এই ইউ মাইনাস ভি হচ্ছে এম এর সাপেক্ষে ডিএম এর আপেক্ষিক বেগ। কেন? এই যে ইউ, এই বস্তুটার বেগ মাইনাস এই বস্তুটার বেগ, তাহলে কি হচ্ছে? এম এর সাপেক্ষে ডিএম এর আপেক্ষিক বেগ। অতএব আমরা এটাকে ইউ রিলেটিভ বলতে পারি। ইউ মাইনাস ভি অর্থাৎ ডিএম এর রিলেটিভ ভেলোসিটি, কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে, অর্থাৎ ইউ রিলেটিভ। এখান থেকে বলতে পারি এফ ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি। এইটা হচ্ছে পরিবর্তনশীল বস্তু বা বস্তু সংস্থার ক্ষেত্রে গতির সমীকরণ। তাহলে পরিবর্তনশীল বস্তুর গতির সমীকরণ কি পেলাম? না এফ প্লাস ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি ইকুয়াল টু এম ডিভি ডিটি। তাহলে এটা পেলাম পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার গতির সমীকরণ। এবার আসছে কিছু স্পেশাল কেস।
কি সেই স্পেশাল কেস? 1 নম্বর, যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয়, অর্থাৎ F = 0, তাহলে এই সমীকরণে F = 0 বসালে কী হবে? তাহলে পাচ্ছি U রিলেটিভ dm/dt = m dv/dt। তাহলে এই ইকুয়েশনে পরিবর্তিত হলো যখন F = 0, অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না হয়। 2 নম্বর কেস বলছে m এবং dm এর বেগ যদি সমান হয়, তাহলে dm এর বেগ কত ছিল? dm এর বেগ ছিল u, m এর বেগ কত ছিল? m এর বেগ ছিল v। তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল? F plus u রিলেটিভ dm/dt = m dv/dt। তাহলে u রিলেটিভের মধ্যে কি ছিল? u মাইনাস v। তাহলে এবার dm আর m এর বেগ যদি একই হয়, u আর v যদি সেম হয়, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে কি ইকুয়েশনটা হবে? F = m dv/dt। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি দুটি বস্তু m ও dm এদের বেগ যদি একই হয়, তাহলে এই ইকুয়েশনটাই আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কনভার্ট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন, যেখানে mটা ফিক্সড, অর্থাৎ ভরটা পরিবর্তনশীল নয়। এবার আসছি থার্ড কেস হচ্ছে বস্তু সংস্থার ক্ষেত্রে dm/dt > 0। এখন যদি dm/dt > 0 হয়, m এর তুলনায় dm এর বেগ বেশি, অর্থাৎ m এর তুলনায় dm এর বেগ বেশি। dmটা ছিল ছোট, mটা ছিল বড়। এটা ছিল dm যার বেগ হচ্ছে u, আর এটা ছিল m যার বেগ v। m এর তুলনায় dm এর বেগ বেশি, তাহলে m এর তুলনায় dm এর বেগ বেশি মানে u যে রিলেটিভটা ছিল সেটা হচ্ছে u মাইনাস v ছিল। তাহলে এই u এর মান অত্যন্ত বেশি, তাহলে এটা কি সবসময় পজিটিভ হবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? তাহলে এই ইকুয়েশনটাই যদি এইটা সবসময় পজিটিভ হয় আর dm/dtটাও যদি > 0 হয়, সেক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা একই থাকছে, ইকুয়েশনে কোনো রকম পরিবর্তন ঘটছে না। এরপর m এর তুলনায় dm এর বেগ কম, তাহলে u রিলেটিভ কি হচ্ছে? u মাইনাস v। তাহলে m এর তুলনায় dm এর বেগ, এই যে m এর তুলনায় dm এর বেগ যদি কম হয়, তাহলে এক্ষেত্রে v এর মান বেশি, তাহলে এটা কি হচ্ছে? <0 হয়ে যাচ্ছে। তাহলে এটা যখনই <0 হচ্ছে, তাহলে এই সমীকরণটি কি পরিবর্তন হচ্ছে? তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে পরিবর্তন হয়ে হচ্ছে f মাইনাস u রিলেটিভ dm/dt = m dv/dt। তাহলে এই মাঝের এই প্লাসটা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে মাইনাসে পরিবর্তন হচ্ছে। এরপরে আরেকটি কেস আছে, যদি dm/dt <0 হয় এবং রিলেটিভ <0 হয়, তাহলে কি সমীকরণ পাওয়া যাবে? তাহলে এটা দেখতে পাচ্ছি <0 আর এটা <0। তাহলে এটা <0 আমরা অলরেডি জানি, এই <0 হলে এই ইকুয়েশনের কোনো রকম পরিবর্তন ঘটবে না। কিন্তু সেক্ষেত্রে কি ছিল? dm/dt <0, কিন্তু এক্ষেত্রে dm/dt <0। তাহলে dm/dt <0 মানে এইটা অবশ্যই মাইনাস হবে, এই সাইনটা। তাহলে এই ইকুয়েশনটাই তৈরি হবে, অর্থাৎ হবে f মাইনাস u রিলেটিভ dm/dt = m dv/dt। এরপর আরেকটি কেস আছে, যেটি হচ্ছে একই সাথে dm/dt <0 একই রকম থাকছে, কিন্তু u রিলেটিভ যেটা সেটা <0 হবে। এক্ষেত্রে <0 ছিল, এক্ষেত্রে হবে <0। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে দুটোই মাইনাস যদি হয়, এই দুটোই একই জায়গাতে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়েশনে কোনো রকম পরিবর্তন ঘটবে না, হয়ে যাবে f প্লাস u রিলেটিভ dm/dt = m dv/dt। তাহলে এটা হচ্ছে এর স্পেশাল কেস।
আজ এটুকুই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।